বন্ধুরা, আপনাদের সবাইকে কাকার গল্প চ্যানেলে স্বাগত। আমি আপনাদের জন্য নিয়ে আসছি রোমাঞ্চকর এবং ভিন্নধর্মী গল্প। গল্পের জগতে নিজেকে হারিয়ে ফেলতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে দিন। চলুন শুরু করা যাক আজকের নতুন একটি গল্প। গল্পের আগের অংশ শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। যে মুহূর্তে আমার সমস্ত মন নিজেকে নিঃশেষে এ পৃথিবী থেকে ছুটি দিতে চায়, যে মুহূর্তে বেঁচে থাকার মতন আর কোনো অনুপ্রেরণাই আমার আর বৈশিষ্ট্য নেই, ঠিক সেই মুহূর্তে কেন সে এমন আগুল খুলে চিঠি লেখে? কোনো আশ্চর্য শক্তিতে কি ও বুঝতে পেরেছে এখন আমার মনে কি হয়? আমার মন যে চিরদিনের মতো ছুটি চায় সকলের কাছ থেকে, এমনকি ছুটির কাছ থেকেও, তা কেউ বুঝতে পেরেছে? কাল রাতের একটা আশ্চর্য ব্যাপার ঘটেছিল। রাত কত তা মনে পড়ে না, বোধহয় 12টা হবে। শীতের রাতে জঙ্গলে তা অনেক রাত। হঠাৎ আমার ঘরের পাশে কার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেল। কান খাড়া করে শুনলাম শিশির ভেজা পাতার উপরে কোনো লোকের অসাবধানী পায়ের শব্দ। বিছানা ছেড়ে উঠে যথাসম্ভব কম শব্দ করে দরজা খুলে বাইরে টর্চ ফেললাম। শব্দ লক্ষ্য করে দেখলাম একজন অসম্ভব লম্বা কালো কুচকুচে লোক অন্ধকারে দাঁড়িয়ে আছে। পায়ে বুট জুতো, খাকি হাফ প্যান্ট, গায়ে গরম কালো কোট। লোকটা নিশ্চল দাঁড়িয়ে আছে, দুহাত বুকের উপর আড়াআড়ি করে রেখে। লোকটার কাছে গিয়ে মুখের টর্চ ফেলে শুধালাম, তু কন হ? সে বলল, ফরেস্টের লোক। এত রাতে এখানে কি করছো? মালুকে ডাকতে এসেছিলাম। এত রাতে? দরকার ছিল। লোকটার কাছে যেতেই বুঝতে পেলাম লোকটা নেশা করেছে। মুখ দিয়ে মহুয়ার উৎকট গন্ধ বেরুচ্ছে। আমার রাগ হয়ে গেল। বললাম, এ বাড়ির হাতার মধ্যে রাতে আর কোনোদিনও তোমাকে ঢুকতে দেখলে গুলি করে তোমার মাথা খুপড়ি উড়িয়ে দেবো, মনে থাকে যেন। লোকটি নিরুত্তাপ কণ্ঠে বলল, জি হুজুর, বলে পিছনের গেটের দিকে যেতে লাগলো। একটু পরেই আমি গিয়ে শুয়ে পড়ার 5 মিনিটের মধ্যে চুরি ঝমঝমিয়ে কে যেন আমার জানালার পাশ দিয়ে ছুটে চলে গেল বাইরে। তাড়াতাড়িতে জানালা খুলে টর্চ জেলে বুধাইয়ের লাল ফুল শাড়ির পেছনটা দেখতে পেলাম। বুধাই মালুদের ঘরের দিক থেকে দৌড়ে যাচ্ছিল বাইরের দিকে। দেখতে পাচ্ছি এতদিন অনেকের কানাঘুষায় যা শুনেছে তা সত্যি। লালির বড় মেয়ে বুধাইকে তার বর নেয় না, ও এখানেই থাকে। মেয়েটার বয়স এই 19-20 হবে। সারা গায়ে যৌবন উপছে পড়ছে, তবে চোখ মুখ থ্যাবড়া থ্যাবড়া, খুব ভালো স্বাস্থ্য। মেয়েটা এমনিতে খুব হাসি খুশি। যখনই রেজার কাজ করে অথবা যখনই হাটের দিনে হাটে যায়, দেখি রঙিন চুড়ি পরে, রূপোর গয়নায় সাজে, মুখের চোখে তেল চুইয়ে পড়ে। মেয়েটা ধীরে ধীরে কিছু করতে পারে না। হাঁটতে বললে দৌড়ে যায়, দৌড়তে বললে ওড়ে। প্রাণ উপচে পড়ে সব সময় ওর শরীর থেকে। সে মেয়েটার নাকি স্বভাব ভালো নয়। এখানে সাহেব প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ আমাকে আগে থাকতে সাবধান করে দিয়েছিল, বলেছিলেন চোখ রাখতে। আমার নিজের চোখ, নিজের যা একান্ত সব জিনিসই বা জন ছিল, তাদেরই পারল না চোখে চোখে রাখতে। তাই এত দূরের ও পরের জিনিসে চোখ রাখার প্রয়োজন মনে করিনি। এখন দেখছি নিজের বাড়ির হাতায় আসর বসিয়েছে এরা। চটে গেল। ভাবতে লাগলাম, মা বাবাই বা কেমন? চোখের সামনে মেয়েটাকে যা খুশি তাই করতে দিচ্ছে। মা বাবার মত ছাড়া এমন হয়? মালুটা বোকা, ওকে লালি চালায়। লালির বয়স 45 মতো, মুখ মিষ্টি, ধূর্ত মেয়ে। যৌবনে নিজেও কি করেছে বলা মুশকিল। তবে মালু আমার দেবতা। দোষের মধ্যে হাটের দিন একটু নেশা করে ফেলে, এছাড়া মালুর আর কোনো দোষ নেই। মালু একজন খাঁটি, সৎ ও সরল ওরাও। সংসারের মারপ্যাঁচ ঘোতখাত ও বোঝে না। ওর মুখ দেখলেই বোঝা যায় ও অনেক মার খেয়েছে এ তাবৎ সংসারের কাছে।
আজ এত রাতে আর কিছু করার নেই, কাল সকালে এ ব্যাপারে একটা ফয়সালা করতে হবে। কোনো আদিমতম জানোয়ারের কামড় খেয়ে এই শীতের রাতে ফরেস্টে অফিসের পেয়াদা মৌসুমি কুকুরের মতন পাকদণ্ডী বেয়ে মহুয়া খেয়ে অন্ধকার সত্ত্বে চলে আসে কেন তা বুঝতে পারি। কিন্তু এই অঞ্চলে শুনতে পাই অনেক চেঞ্জার বাবুরাও নাকি এমনিভাবেই মৌসুমি কুকুরের মতন ঘোরেন ফেরেন। জানি না তারা কি পান, একটা অচেনা অজানা মনহীন শরীর ঘেটে ঘেটে ওরা কি খোঁজেন। এপাশ ওপাশ করি, কিছুতেই আর ঘুম আসতে চায় না। বস্তিতে কারা যেন মাদল বাজিয়ে একটানা দোলানি সুরের ঘুম পাড়ানি গান গেয়ে চলেছে। মাঝে মাঝে অনেক দূরের রেল লাইন থেকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে শীতের রাতে ডিজেল ইঞ্জিন একটানা ভারী আওয়াজ তুলে, সে আওয়াজ অন্ধকার পাহাড়ের বনের প্রতিধ্বনি করে চলে যাচ্ছে। আবার সব আওয়াজ থেমে গেল চারিদিকে। চারিদিক থেকে শুধু ঝিঝির একটানা ঝিঝি রব এবং পাতা থেকে শিশির পড়ার ফিসফিসানি সমস্ত রাত ভরে যাচ্ছে। ফাদার মার্টিনের বাড়ির জোড়া অ্যালসেশিয়ান ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। দূর থেকে সে ডাক ভেসে আসে। নালার দিক থেকে একটা খাপু পাখি হঠাৎ ডাকতে শুরু করলো, খাপু 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 খাপু। খাপু পাখির ডাক শেষ হলে মিসেস ডাগানের বাড়ির দিক থেকে, যেখানে প্যাট গ্লাসকিন থাকে, একটা টিটি পাখি টিটি টিট টিট টিটি করতে করতে এ বাড়ির দিক থেকে উড়ে আসতে লাগলো। টিটি পাখিটা কি কিছু দেখেছে? কোনো জানোয়ার, কোনো লোককে এই রাতের পথে চলাফেরা করতে? নাকি সেই লোকটিকে দেখেছে যাকে এখানের অনেক লোকই দেখেছেন? লোকটির পরনে কালো ট্রাউজার এবং কালো শার্ট। দূর থেকে কাঁচা রাস্তা ধরে লোকটিকে আসতে দেখা যায়, তারপর কাছে এলে সেই মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। মিস্টার পটার দেখেছেন তাকে, একদিন মিস্টার অ্যান্ড মিসেস অ্যালেনও দেখেছেন। এই পরিবেশের নির্জনতায় এখান থেকে সব কিছুই থাকা ও দেখা সম্ভব। চামার মোড়ে কিছুদিন আগে কারা যেন অত্যাচারী সুদখোর ব্যবসায়ীকে খুন করে তার মৃতদেহ গাছ থেকে ঝুলিয়ে রেখেছিল। সে বিভৎস মৃতদেহের কথা মনে পড়ে গেল। মনে পড়ে গভীর রাতে একলা চলা ডুলি রেঞ্জের বড় বাঘের কথা। সে পথে এখন গেলে তাকে দেখা যেতে পারে। শিশিরের হাত থেকে বাঁচার জন্য সে হয়তো পথের ওপর নরম ধুলোয় লম্বা হয়ে শুয়ে আছে। অথবা সে হাতির দলের কথা, যারা পালামৌর স্যাংচুয়ারি থেকে মাঝে মাঝে চলে এসে এই চামড়ার রাস্তায় সুরুচিয়ে পথ জুড়ে দাঁড়ায়। মনে পড়ে যায় টিবি হসপিটালে আমার পাশের বেডের 16-17 বছরের ছেলেটির জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করার কথা। পুরো হাসপাতালের কেউ জানলে না কেন এমন ফুটফুটে ছেলে আত্মহত্যা করলো। অথচ সে নিজেকে এমন হঠাৎ করে নিভিয়ে দিল, অসময়ে ফু দিয়ে। তার কারণ একটা নিশ্চয়ই ছিল, অথচ কারণটা কেউ জানলো না, জানতে চাইলেও না পর্যন্ত। এমন এমন সব হঠাৎ ঘুম ভাঙা রাতে পিস্তলের নলটা কপালের কাছে লাগিয়ে আমিও ভাবি, যখন অমনি করে হঠাৎ যাওয়ার মতন কোনো সুন্দর চাঁদনি রাতে, ফুলের গন্ধের মধ্যে, রাতচরা পাখির ডাকের মধ্যে, রূপলি রাতের ঝুমঝুমিয়ে বেজে ওঠা সমস্ত শব্দ তরঙ্গের মধ্যে এখানে একদিন নিজেকে নিবিয়ে দেব, সেদিন। এবং তারপর একজনও কি জানবে, জানতে চাইবে কেন হঠাৎ নিভে গেলাম আমি? আসলে কেউই জানবে না, কেউই কাঁদবে না, কেউই ভাববে না। হাসপাতালে সেই অখ্যাত তরুণের জন্য রোজ সকালে গোলাপের পাপড়ি থেকে ঝরে পড়া শান্ত শীতল শবনমের জন্য কেই বা কোন দিন কেঁদেছি। তবুও যেতে হবে, চলে যেতে হবে, আজ কিংবা কাল। নিজের হাতে নিজেকে খেয়া পার করাতে হবে। যেভাবে পিস্তল ধরা থাকবে, সেই হাতেই
একজনের নরম হাত ধরার স্বপ্ন নিয়ে দুটি চোখ বুজে আসবে। এই ম্যাকলাসিগঞ্জে পাখি ডাকবে, ফুল ঝরে পড়বে, শুকনো পাতা উড়বে চৈতি হাওয়ায়, মহুয়া আর করঞ্জের গন্ধে ভারী হয়ে থাকবে সমস্ত প্রকৃতি। আর এই দ্বন্দ্ব ও দ্বিধায় ক্লিষ্ট, বঞ্চিত ও ব্যথিত হৃদয়ের একজন চিরনিদ্রায় ঘুমিয়ে থাকবে। ঘুমিয়েই কি থাকবে, না আমাকেও সেই কালো ট্রাউজার ও কালো শার্ট পরা অশরীরী লোকটির মতো দেখা যাবে এই জঙ্গলের পথে পথে ঘুরে বেড়াতে? কাল এক পশলা বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে, তারপর থেকে ভীষণ ঠান্ডা পড়েছে। আজ আকাশ পরিষ্কার হয়ে যাবার পরই ঠান্ডার প্রকোপ বেড়েছে। কনকনে একটা হাওয়া বইছে উত্তর থেকে। মান্দারের সাহেব ডাক্তার সকাল বিকাল দুবেলা নিয়ম করে হাঁটতে বলেছেন। এখন ওষুধ খাওয়ার বিরাম নেই, ঘড়ি ধরে এখনো নানা রকম ক্যাপসুল খেতে হচ্ছে, তার সঙ্গে একাধিক টনিক। লোকে বলে আজকাল যক্ষ্মা হলে কেউ মরে না। কথাটা হয়তো সত্যি, সময় মতো ধরা পড়লে কেউই মরে না। কিন্তু প্রাণে না মরলেও যে প্রাণান্তকর পরিস্থিতিতে রোগীকে পড়তে হয় তা এ রোগের রোগী মাত্রই জানে। একটা লাঞ্চ আমার চিরদিনের মতো অকেজ হয়ে গেছে। অন্যটা নিয়ে যতদিন বাঁচি ততদিন সাবধানে বাঁচতে হবে। এভাবে বাঁচার কোনো মানে নেই। আমি এমন কোনো লোক নই যে আমার বেঁচে থাকার জন্য যে কোনো মূল্য দিয়ে বাঁচতে হবে, এমন কিছু মহৎ কর্ম আমার করণীয় নেই। আমি মরলে কলকাতার ময়দানে আমার স্ট্যাচু হবে না, কেউ আমাকে মিস করবে না। তাই যেমনভাবে বাঁচতে চেয়েছিলাম তেমনভাবে বাঁচতে না পারলে আমার কাছে বেঁচে থাকাটা সম্পূর্ণ নিরর্থক। বিকেলে ফুল স্লিভ সোয়েটার চাপিয়ে মাথায় গরম টুপি দিয়ে হাঁটতে বেরোচ্ছি, এমন সময় দেখি দূর থেকে প্যাট আসছে। প্যাটে একটা পা নেই, থাইয়ের কাছ থেকে কাটা ডান পাটা। ও যখন দ্বিতীয় মহাযুদ্ধে সিঙ্গাপুরে ছিল তখন বোমার টুকরোয় ওর পা জখম হয়ে গিয়েছিল। প্যাটের বয়স হবে 45, আমার চেয়ে অনেক বড়, কিন্তু দেখলে 35 বলে মনে হয়। ক্র্যাচে ভর করে ও সারা ম্যাকলাসটি ঘুরে বেড়ায়। সমস্ত সময় মুখে হাসি লেগে আছে। প্যাট বিয়ে থা করেনি, মিসেস ডাগানের বাড়ি ও দেখাশোনা করে, মাসে 100 টাকার বিনিময়ে। ছোট শোবার ঘরটা দেওয়ালময় পিন আপ ছবিতে মুড়ে রেখেছে। ও হেসে বলে, ইউ সি, I feel very lonely in winter nights. That's why they keep me company. They give me a little warmth. প্যাট দূর থেকে বলল, গুড আফটারনুন মিস্টার বোস। আমি হেসে বললাম, গুড আফটারনুন। ও আবার আস্তে আস্তে বলে, গোয়িং ফর আ স্ট্রল? আমি বললাম, ইয়া। ও বলে, কাম, আই উইল অ্যাকম্পানি ইউ। লালি হেসে শুধল, এখন দুধ খাবো কি না? না, ল্যাংড়া লাস্কিনের সঙ্গে বেরিয়ে এসে খাবো। আমি বললাম, বেরিয়ে এসে খাবো? এখানের দেহাতিরা লোকের নামকরণের পর পটু কিন্তু বড় ক্রুট। প্যাট গ্লাস্কিনের যেহেতু একটি পা নেই, ওকে এখানে সকলে বলে ল্যাংড়া লাস্কিন। হল্যান্ড সাহেব এদের উচ্চারণে হল্যান্ডুয়া। এখানে লোকজন অদ্ভুত প্রাগৈতিহাসিক সব প্রথা, মধ্যযুগীয় আবহাওয়া এবং নীরব নিরবিচ্ছিন্ন শান্তি সব মিলিয়ে বড় ভালোবেসে ফেলেছি জায়গাটা। এখানের সব কিছু আমার মন মতো। এই শান্ত ঢিলে ঢালা জীবন, যেখানে 100 টাকা মাইনে পাওয়া লোককে সবাই মিলিয়নিয়র ভাবে, যেখানে জীবন ধারণের জন্য প্রতি মুহূর্তে দৌড়াদৌড়ি নেই, অ্যাপয়েন্টমেন্ট নেই, কনফারেন্স নেই, যেখানে পথ চলতে ডিজেলের ধোঁয়া বুকের মধ্যে অবধি নিষ্পাপ শিশুদের বিষাক্ত করে না, যেখানে চাওয়া অল্প আর প্রাপ্তির আনন্দ অনেক, এমনই জায়গায় কার না ভালো লাগে? দুঃখের বিষয় এই যে এখানে চিরদিন থাকা যায় না।
যে পরিবেশে যেভাবে আমরা মানুষ খ্যাতি, টাকা পয়সা, প্রতিপত্তির ম্যারাথন দৌড়ে যাদের ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয়েছে, তাদের উঁচু গ্রামে বাঁধা মন ও শরীরে তার এখানে এলে ঢিলে হয়ে পড়ে। ভয় হয় মরচে ধরে যাবে, আতঙ্ক হয় এখানে বেশি দিন থাকলে কলকাতায় ফিরে প্রতিদ্বন্দ্বীদের আর জয় করতে পারবো না। তারা শিরস্ত্রাণ ছাড়াই তাদের তরোয়ালের এক এক কোপে আমাকে ক্ষতবিক্ষত করে শেষ করে দেবে। তাই সুপ্রাচীন সভ্যতার অভিশাপে অভিশপ্ত আমি আবার এক সময় ফিরে যাব ওই ধুলিমলিন নোংরা আবহাওয়ায়। চোগা চাপকান পরে কোর্টে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সওয়াল করব, মোটা অঙ্কের চেক পূর্ব পকেটে, এবং সলিসিটার এবং মক্কেলদের সঙ্গে বাধ্য বিড়ালের মতো হেসে হেসে কথা বলবো। ইচ্ছে করুক কি না করুক, বাড়ির গেট ছাড়িয়েছে এসে নালা পেরোলাম। পেরুতেই চামার দিকের লাল মাটির অসমান পাথর ছড়ানো ধুলি ধূসরিত রাস্তা। একটু এগিয়ে যেতে বাড়িঘর সব পেছনে পড়ে রইল। বাদিকে শেষ বাড়ি মিস্টার অ্যালেনের, ডান দিকে শেষ বাড়ি মিস্টার কিংয়ের। তারপর কোনো বাড়িঘর নেই। সোজা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে নিচু উঁচু পথটা চলে গেছে ডুলির দিকে। সেখানে একটি ফরেস্ট বাংলো আছে। ডুলির পরে আরও মাইল দুয়েক গিয়ে রামদাগা গ্রাম। মাঝে আরও একটা গ্রাম আছে ডান দিকের উপত্যকা পেরিয়ে তারপরের পাহাড় চূড়ায়। এই যে কাঁচা রাস্তাটা চামা অবধি প্রায় 8 মাইল পথ। এই 8 মাইল মতো রাস্তা খুবই খারাপ, পায়ে হেঁটে যেতেও কষ্ট, এত পাথর ছড়ানো অসমান। দুদিক থেকে তিতির পাখি ডাকছিল ক্রমাগত চিয়া 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 করে। নাকটা পাহাড়ের আড়ালে সূর্য অস্ত যাচ্ছিল। লাল বিধুর আভা ছড়িয়েছিল আকাশময়। একটা শুকনো ঠান্ডা ভাব উঠছিল চারিদিক থেকে। পিটিস ঝোপ থেকে ভেজা উগ্র গন্ধ বেরোচ্ছিল। মাঝে মাঝে চষা জমি কিতারি লাগিয়েছে, মকাই লাগিয়েছে, কোথাও বা মিষ্টি আলু, ঢালে ঢালে সর্ষে লাগিয়েছে। হলুদ আঁচলে শেষবেলার লাল লেগেছে। তিতিরের চিৎকার ও দূরের কচ্চিৎ ঘরে ফেরা পাখির ক্ষীণ স্বর ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। পেটের ক্রাচের শব্দ হচ্ছে শুধু পাথুরে মাটিতে। দূরের ঝোপে একদল ছাতারে ভীষণ চেঁচামেচি শুরু করেছে। একটু এগিয়ে যেতে সেই আওয়াজও মিলিয়ে গেল। মনে হচ্ছে ঘাড়ের কাছে কার দুখানি ঠান্ডা হাত এসে চেপে বসেছে। রোদ পড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটা ঝুপ করে নেমে আসে, যেন মন্ত্র বলে। একটা পাহাড়ি বাজ উঁচু শিশু গাছের মগডালে বসে ডানা ঝাপটিয়ে দিন শেষের খবর জানালো। প্যাট আস্তে আস্তে বলল, সেদিন রিডার্স ডাইজেস্টে পড়েছিলাম একটা লেখা। আমি বললাম, কি লেখা? হাউ ইভিনিং কামস। আমাদের সকলের সামনেই সন্ধে হয় রোজ, কিন্তু আমরা কজন সেদিকে চোখ তুলে তাকাই? দিনের শেষ এবং রাতের শুরুর মধ্যে এই যে গধূলির লগন, এই লগনকে আমরা কজন উপলব্ধি করি? প্যাটের কথায় একটা চমক লাগলো মনে। আর কেউ করুক আর না করুক, ভগবানের দিব্যি আমি করি। জঙ্গল পাহাড়ের পরিবেশে সন্ধ্যা লগ্নে দাঁড়িয়ে না ঘুরে আসন্ন হিমের রাতের গন্ধ নিতে নিতে পশ্চিম আকাশের শেষে ফিকে গোলাপি রঙের আভার দিকে চোখ মেলে আমার বারে বারে মনে হয় যে আমি যেন এখানেই জন্মেছিলাম। কোনো কালে মনে হয় প্রকৃতিই আমার আসল মা, আমার আসল প্রথম এবং সর্বশেষ প্রেমিকা। হয়তো অনেক নারী এসেছে চলে গেছে অথবা আছে এখনো আমার জীবনে, তারা সকলেই জংলি হলুদ সানফ্লাওয়ারের মতো, বেগুনে রঙা প্রজাপতির মতো, ঘুঘুর কবর্ষ বুকের মতো।
কিন্তু তারা এই প্রকৃতিরই টুকরো মাত্র। তারা খণ্ড এবং প্রকৃতি তাদের সমষ্টি। প্যাট আগে আগে হাঁটছিল। প্রথম প্রথম প্যাটের সঙ্গে আলাপ হওয়ার পর ওর জন্য সহানুভূতি হতো, অনুকম্পা হতো, কিন্তু আলাপ ঘনিষ্ঠ হবার পর দেখছি ও কারো সহানুভূতির অপেক্ষা করে না। ইংরেজি চরিত্রে এই পুরুষালী দিকটা ও পূর্বপুরুষদের কাছ থেকে রক্তস্রোতে পেয়েছে। ও সুরিখানা থেকে 1 টাকা বোতলের 85 মদ কেনে, তারপর তাকে ওর স্পেশাল ট্রিটমেন্ট ঠিক করে নেয়। একটি টিনের কৌটোয় 1 চামচ চিনি ও 2 আনা লবঙ্গ দিয়ে পুড়িয়ে নিয়ে চিনিটুকু তারপর বোতলে ঢেলে মিশিয়ে নিয়ে ঝাঁকিয়ে নেয়। তখন সেই সাদা তরলিমার রং বদলে গিয়ে ঘন বাদামি হয়ে যায়। দেখতে রামের মতো মনে হয়। সেই নিজে বানানো রাম খায় মাঝে মধ্যে। নেশায় একা ঘুরে বুঁদ হয়ে থাকে। ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেল। শীতকালে জোনাকি জ্বলে না, সন্ধ্যা তারাটা দপদপ করে দিগন্তে, কোনো সুন্দরী মেয়ের কপালে নীল টিপের মতো। আমার কেউই কথা বলছিলাম না। অন্ধকারে প্যাটের ক্রাচের আওয়াজ শোনা যাচ্ছে শুধু। চারিদিকে শিশিরের ফিসফিসে শব্দ, তাই ঝিঝিদের ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না। এইভাবে দেখতে দেখতে শনিবার এসে গেল। কাল হেসালংয়ের হাট ছিল। হাট থেকে মুরগি কিনে মুরগির ঘরে রেখেছিলাম। মিসেস কিং এর কাছে বলে পাঠিয়েছিলাম 1 ডজন কেকের জন্য। আগে অর্ডার না দিলে কেক পাওয়া যায় না। কার্নিনেম সাহেব রুটি তো রোজই দিচ্ছেনি, কাল যাতে ছুটির জন্যে বাদ দেন সে কথাও বলে পাঠালাম। ভোরবেলা হানিফ এসে মেটে দিয়ে যাবে, যাতে ব্রেকফাস্টেও খেতে পারে। লালিকে বলে হাসানকে খবর দিয়ে পাঠালাম, হাসান বাবুচি, এ বাড়িতে সম্মানিত অতিথিরা কখনো কেউ এলে হাসানের ডাক পড়ে। ভাবতেই যে কি ভালো লাগছে। আজ ছুটি আসছে আমার কাছে, বিনা নিমন্ত্রণে, নিজে যেচে, নিজের সঙ্গত অধিকারে সে আজকে আসছে। অধিকার আমাদের অনেকেরই অনেক ব্যাপারে থাকে হয়তো অনেকের কাছে, কিন্তু সে অধিকারের তাৎপর্য ও তার সীমা আমরা অনেকেই সঠিক বুঝতে পারি না। এতদিনে যে ছুটি আমার এই ভাড়া নেওয়া পর্ণকুঠিরে, আমার এই শূন্য জীবনে তার নিজের ভূমিকা এবং অধিকার সম্বন্ধে সচেতন হয়েছে, কথা মনে করেই মন খুশিতে ভরে যাচ্ছে। আমি বাইরের দিকে একটা ছোট্ট ঘরে থাকি। সেখানেই আমার লেখার টেবিল টানা সব। তার পাশে একটা বড় ঘর, অন্য পাশেও বড় ঘর আছে। ছুটি কোন ঘর পছন্দ করবে, কোন ঘর সে থাকবে জানি না, তাই 2 ঘরের বিছানাই পাতিয়ে রাখলাম। বিকেলে ঘরে ধূপ জ্বালিয়ে রাখলাম, যাতে সুন্দর গন্ধ হয় ঘরে। ছুটি স্যুপ খেতে খুব ভালোবাসে। হাসানকে স্যুপ, চিকেন রোস্ট, পুডিং সব বানাতে বলে দিলাম। পত্রাতু থেকে ম্যাকলাস্কির বিজলি আসে। মাঝে মাঝে হঠাৎ আলো নিভে যায়, নিভিয়ে দেওয়া হয় সেখান থেকে। হঠাৎ অন্ধকার হয়ে গেলে ছুটি ভয় পেতে পারে, তাই সব ঘরের বড় বড় মোমবাতি লাগিয়ে দিলাম। তার পাশেই রাখলাম দেশলাই। গঙ্গা বাস আমার রাস্তা দিয়ে যখন প্রতিদিন যায়, তখন সন্ধে হয়ে যায়, চারধারে গাঢ় অন্ধকার নেমে আসে। সব বন্দোবস্ত শেষ করে লণ্ঠন হাতে মালুকে নিয়ে ভালো করে গরম জামা কাপড় পরে আমি বড় রাস্তায় এসে দাঁড়ালাম। সেখানে এই নিয়ম যে যখন ফেরে তার বাড়ির মালি সাহেবরা বলে কুলি বাড়ির সামনে আলো নিয়ে দাঁড়িয়ে থাকে। গিরধারী ড্রাইভার বাস থামায়, যার যার বাড়ির পথের সামনে শেষে নেমে যায়। মালি মাল বয়ে নিয়ে যায় বাড়ি। একটুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই দূর থেকে এবড়ো খেবড়ো রাস্তায় গোঙানি তুলে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে আসতে শোনা গেল গিরধারী ড্রাইভারের গঙ্গা বাসকে। দেখতে দেখতে হেডলাইটে আলো দেখা যেতে লাগলো। হেলতে দুলতে
এগিয়ে আসতে লাগলো বাসটা। আমি একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। মালুকে এগিয়ে দিয়ে পথের পাশে দাঁড়িয়ে লণ্ঠন উঁচু করে ধরলো। বাসটা থামলো। ভিতর থেকে মেয়েলি গলায় কে যেন হিন্দিতে বলল, মুচকে ইহা উতরালা। গিরধারী বলল, জি মাইজি। বাসটা দাঁড়িয়ে একটা অতিকায় জানোয়ারের মতন ঘড় ঘড় করে নিঃশ্বাস নিতে লাগলো। অ্যাডজাস্ট পাইপের ধোয়ার গন্ধে পিটিশ ফুলের গন্ধ মুছে গেল। পেছনের দরজাটা দিয়ে ছুটি নামলো। কতদিন পর ছুটিকে দেখলাম, কতদিন পরে। একটা হালকা সবুজ সিল্কের শাড়ি পরেছে, গায়ে সাদা বুটি তোলা শাল, পায়ে চটি। কন্ডাক্টর একটা ছোট্ট সুটকেস হাত বাড়িয়ে দিল মালুক। সেটাকে নিতে নিতেই ছুটি বলল, তুমি কে? বাংলায় বলাতে মালু বুঝলো না। মালু আঙুল তুলে বলল, বাবু ইহ পার হ্যায়। ছুটি অবাক গলায় ওকে বলল, বাবু ইহার তাকায়া। তারপর ওরা দুজন তাড়াতাড়ি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। বাসটা চলে গেল। লণ্ঠনের আলোয় চারিদিকে অন্ধকার আরো ভারী হয়ে ছিল। ছুটি আমার কাছে এসে একেবারে আমার সামনে দাঁড়ালো। অনেকক্ষণ আমার মুখের দিকে সেই লালচে অন্ধকারে তাকিয়ে রইল। তারপর বলল, প্রায় ফিসফিস করে ওর বুকের মধ্যে থেকে বলল, কেমন আছেন? আপনি এখন কেমন আছেন? কাউকে দেখলেই যে কার এত ভালো লাগতে পারে, সমস্ত সত্তা হাওয়া লাগা সজনে ফুলের ডালের মতো দুলে উঠতে পারে, তা ছুটিকে দেখতে পেয়েই নতুন করে এটা আমার মনে হলো। তো বন্ধুরা, গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন। আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।